গোটা বাংলাদেশ জুড়ে জ্বলছে হিন্দুরা এবং গোটা বিশ্ব দেখেও না দেখার ভান করছে, একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। গোটা বিশ্বের কথা না হয় ছেড়েই দিলাম, ভারতবর্ষের প্রত্যেকটি দল কি এই হিন্দু বিরোধী, হিন্দু গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের স্লোগানই জয় বাংলা খেলা হবে, ওপার বাংলার স্লোগান ধার করে বা ওপার বাংলার রাজনীতিকে যারা স্টাইল করে নিজেদের রাজনীতিকে তৈরি করেছেন আমাদের রাজ্যে, তারা কি একটা বারের জন্যও আবেদন জানিয়েছেন যে হিংসা বন্ধের জন্য ওপার বাংলায় হিন্দুদের ওপর আক্রমণ যেন বন্ধ করা হয়? তার আবেদন জানিয়েছেন? আবেদন তো ভারত সরকার বা মোদী গভর্নমেন্টের কাছেও জানাতে পারতেন। যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবেদন জানিয়ে এসেছিলেন অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওপার বাংলার হিন্দুদের সেভ করার জন্য এমন কি কোনো পদক্ষেপ নিলেন বা নেওয়ার কথা ভেবেছেন? উত্তর হয়তো আপনাদের সকলেরই জানা রয়েছে। কিংবা ধরুন রাহুল গান্ধী, যে রাহুল গান্ধী পার্লামেন্টে দাঁড়িয়ে বলে যে হিন্দুরা নাকি হিংসাতে বিশ্বাস করে, এমন অদ্ভুত ধরনের মন্তব্য করতে পারে রাহুল গান্ধী পার্লামেন্টে দাঁড়িয়ে। আর আজকে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণগুলো নিশ্চিতভাবে হিন্দুরা নিজেরাই করছে না, তাহলে কে করছে হিন্দুদের ওপর আক্রমণগুলো? তা নিয়ে রাহুল গান্ধী বা ইন্ডি জোটের কোনো প্রতিনিধিরা কি কোনো রকমের বক্তব্য বলেছেন? পার্লামেন্টে কি এ নিয়ে আওয়াজ তুলেছেন? এই সমস্ত তথ্যগুলোই আপনাদের সামনে দেব। গতকাল আপনাদের সামনে নতুন কোনো পর্ব নিয়ে হাজির থাকতে পারিনি, শরীর ভালো ছিল না, আজকেও খুব একটা ভালো নেই, তাও চেষ্টা করছি আপনাদের সামনে কোনো একটা তথ্য নিয়ে আসার। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। প্রথমেই আপনাদের একটা ভিডিও দেখাতে চাইবো, ভিডিওটা অনেক মর্মস্পর্শী। আপনারা একটু দেখুন যে একজন শিক্ষিতা হিন্দু মহিলাকে কিভাবে রাস্তার ওপরে পিচমোড়া করে বেঁধে মুখের মধ্যে সেলোটেপ আটকে রেখে দেওয়া হয়েছে। তার অপরাধ কি? তার অপরাধ সে হিন্দু। দেখুন ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন। আসুন দেখাই একবার ভিডিওটা সাউন্ড সমেত। হ্যাঁ বল। ওপার বাংলায় হিন্দুদের ওপর এই যখন আক্রমণগুলো হচ্ছে, তখন কি কেউ জাত জিজ্ঞেস করছে যে তুমি হিন্দু, তুমি কি ব্রাহ্মণ, তুমি কি ক্ষত্রিয়, তুমি কি বৈশ্য, নাকি তুমি এসসি, না তুমি এসটি, নাকি তুমি জেনারেল কাস্ট? এরকম কি কেউ জিজ্ঞাসা করছে? তারপর কি হামলা চালাচ্ছে সেখানকার সংখ্যাগুরু মুসলিমরা? আপনারা একটু খেয়াল করে দেখুন তো। বা যারা হিন্দু এবং ইন্ডিজোটের সমর্থক, বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা একটু দেখুন তো যে ওপার বাংলায় যখন হিন্দু নিধন যজ্ঞ চলছে, তখন কি কোনো মুসলিম গুন্ডা গিয়ে জিজ্ঞাসা করছে তোমার জাত কি, তুমি এসসি না এসটি না জেনারেল? জেনারেল হলে কিছু করব না, এসসি এসটি হলে মেরে দেবো, বা এসসি এসটি হলে কিছু করব না, জেনারেল হলে মেরে দেবো, এরকম? ওদের সে হিন্দু হওয়াটাই যথেষ্ট। আপনার কি কাস্ট সেটা দেখে কিন্তু হিন্দু নিধন যজ্ঞটা সেখানে চলছে না। আপনি হিন্দু, এটাই এনাফ তাদের কাছে আপনাকে মেরে দেওয়ার জন্য। আর এটাই হচ্ছে সব থেকে ভালো আই ওপেনার আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর জন্য। আমাদের রাহুল গান্ধীর মতো নেতারা, আপনারা খেয়াল করেছেন, বারবার জিজ্ঞাসা করে এই তোমার কি জাত। একজন সাংবাদিক বন্ধু তাকে জিজ্ঞাসা করে এই তোমার কি জাত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে জিজ্ঞাসা করে এই তোমার কি জাত। এবং রিসেন্ট পার্লামেন্টে দাঁড়িয়ে বারবার কার কি জাত, কার কি জাতি সংশয়পত্র, এই সমস্ত নিয়েই বারবার তিনি আওয়াজ তুলেছেন এবং তিনি বলেছেন তারা ক্ষমতায় আসলে প্রথমে যে বড় কাজটা করবেন, কার কি জাত, জাতি গণনা এটা তৈরি করবেন। এবং কাদের মধ্যে করবেন? হিন্দু সমাজের মধ্যে জাতি গণনা। কেন? কারণ মুসলিম সমাজ মানে মুসলিম সমাজ, তাদের আর কোনো জাতিভেদ প্রথা নেই। আর জাতিভেদ রয়েছে কিন্তু হিন্দু সমাজের মধ্যে। এসসি এসটি, জেনারেল, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, এই সমস্ত বর্ণভেদ প্রথা আমাদের হিন্দু কাস্টে রয়ে গিয়েছে। এবং এর সুযোগ নিয়ে ইন্ডি জোটের নেতারা তারা চেষ্টা করে বারবার হিন্দু ভোটারদের, তাদেরকে একেবারে খণ্ড বিখণ্ড করে দেওয়া, তাদেরকে যেন ইউনাইটেড হতে না দেওয়া। আসুন আপনাদের মনে করিয়ে দিতে চাইবো রাহুল গান্ধী পার্লামেন্টে দাঁড়িয়ে বাজেট অধিবেশনের সময় কি বলেছিলেন ভারতবর্ষের প্রত্যেকটি লোক, 95% লোক নাকি জাতি জনগণনা চায়। এবং খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করুন,
রাহুল গান্ধীর কথাটা লক্ষ্য করলে ষড়যন্ত্রটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। কেন ষড়যন্ত্রের কথা বললাম, আগে বক্তব্যটা শুনুন, তারপরে বিশ্লেষণ করে বলবো আপনাদের। चाह रहा हूं सर, इसमें ये जो बजट का जो हलवा है सर, ये बट रहा है। और इस फोटो में सर मुझे एक ओबीसी अफसर नहीं दिख रहा, एक आदिवासी अफसर नहीं दिख रहा, एक दलित अफसर नहीं दिख रहा है मुझे। ये हो क्या रहा है सर? सर देश का हलवा बट रहा है सर, और इसमें 73% का एक है ही नहीं सर। ये मैं चाहता था कि बजट में जाति जनगणना की बात उठे, जो पूरा देश चाहता है। 90% हिंदुस्तान जाति, 95% जाति जनगणना चाहता है। कौन चाहते हैं? दलित चाहते हैं, आदिवासी चाहते हैं, पिछड़ा वर्ग चाहता है, गरीब जनरल कास्ट के लोग चाहते हैं, माइनॉरिटी चाहते हैं, सब चाहते हैं, क्योंकि सब लोगों को यह पता लगाना है कि हमारी भागीदारी कितनी है, हमारी हिस्सेदारी कितनी है। শুনলেন বন্ধুরা, রাহুল গান্ধী কি বললেন? বললেন যে 95% ভারতীয় চায় জাতি জনগণনার জন্য, এবং তারপর কি কি জাতির কথা তিনি বললেন? বললেন যে দলিতরা চায়, আদিবাসীরা চায়, পিছড়ে বর্গরা চায়, মাইনরিটি চায়। অর্থাৎ রাহুল গান্ধী এই রকম ভাবে কিন্তু সমাজটাকে ভাগ করলেন। কিভাবে ভাগ করলেন? দলিত, আদিবাসী, জেনারেল, পিছড়ে বর্গ আর মাইনরিটি। ভাবুন একবার, কিন্তু মাইনরিটি গোটাটাকে কিন্তু অবিভক্ত রেখে দিলেন, তাদের মধ্যে কিন্তু কোনো ভাগ আনলেন না। আর বাকি যারা হিন্দু আছে তাদের মধ্যে ভাগ করে দিলেন দলিত, আদিবাসী, জেনারেল, পিছড়ে বর্গ, তাদের মধ্যে কিন্তু ভাগ করে দিলেন। আর মাইনরিটি, সেটাকে পুরো মাইনরিটিই বললেন। মাইনরিটির মধ্যেও কিন্তু ভাগ করা যেত, মাইনরিটির মধ্যেও তো পিছড়ে বর্গ রয়েছে, কিংবা মাইনরিটির তো শিয়া সুন্নি এরকম বিভিন্ন রকমের ভাগ রয়েছে। মাইনরিটির মধ্যেও তো অনেকে বড় লোক রয়েছেন, অনেকে পিছিয়ে পড়া লোক রয়েছেন। তাদের মধ্যে কিন্তু রাহুল গান্ধী কোনো বিভাগ টানলেন না, তাদের মধ্যে কিন্তু কোনো ভাগ করার চেষ্টা করলেন না রাহুল গান্ধী। মাইনরিটিকে এক কথায় মাইনরিটি বলে ছেড়ে দিলেন, অর্থাৎ মাইনরিটিকে ইউনাইটেড রাখলেন। যদি আজকে এই কথাটা না বুঝে থাকেন তাহলে জীবনে আর বুঝতে পারবেন না। রাহুল গান্ধীর এই বক্তব্যে তার এজেন্ডাটা পরিষ্কারভাবে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে এর থেকে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়াটা আর সম্ভব নয়। হিন্দু ভোটটা যাতে স্প্লিট করা হয় সেইটারই কিন্তু চেষ্টা করলেন রাহুল গান্ধী, আর মুসলিম ভোটটাকে একবারেই মাইনরিটি ভোট বলে রেখে দিলেন। মাইনরিটি তার আর কোনো তিনি ভাগ করলেন না। এটাই রাহুল গান্ধী, এটাই ইন্ডি জোটের এজেন্ডা। যদি আজকে বুঝতে পারেন ভালো, আর যদি বুঝেও না বোঝার ভান করেন তাহলে ওই বাংলাদেশে যেভাবে খুন করার আগে হিন্দুদের মধ্যে সে জেনারেল না এসসি এসটি না আদিবাসী সেটা কেউ জিজ্ঞাসা করছে না, সেই ঘটনাও কিন্তু ঘটবে যদি এই দেশেও ওই ধরনের কোনো কাণ্ড কারখানা ভবিষ্যতেও ঘটে যায়। যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা ইন্ডি জোটের প্রতিনিধিদের ভোট দেওয়া আর নিজের পায়ে কুড়ুল মারার মধ্যে তফাৎ যে কোনো কিছু নেই, সেটা বাংলাদেশের এই ঘটনা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে। আর এর পরেও, এটা জানার পরেও যারা ভোট দিতে চাইবেন, রাহুল গান্ধীর এই মন্তব্য শোনার পরেও যারা ইন্ডি জোট, তৃণমূল কংগ্রেস আর রাহুল গান্ধীর কংগ্রেসকে সমর্থন করবেন, তারা নিশ্চিতভাবে আরো 10-15টা বছরের জন্য অপেক্ষা করতে পারেন। আগামী দিনে এই ধরনের ঘটনা যখন ঘটবে আমাদের সঙ্গে, তখন কিন্তু রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকিটই খুঁজে পাবেন না। তার কারণ বাংলাদেশ থেকে যদি আপনারা শিক্ষা নিতে না পারেন তাহলে এর থেকে আর বড় শিক্ষা কিভাবে পাবেন? পাশের দেশ জ্বলছে, একেবারে যেন নিজের চোখে দেখা এমন ঘটনা, সেই চোখে দেখা ঘটনাকেও যদি বিশ্বাস করতে না পারেন তাহলে রাজনীতিকদের কথাতে যদি বিশ্বাস করে ফেলেন তাহলেই মুশকিল রয়েছে। ওই যে বললাম, ওপার বাংলায় হিন্দুদের খুন করার আগে তাদের জাতি জিজ্ঞাসা করা হচ্ছে না, তিনি দলিত না আদিবাসী এটা জিজ্ঞাসা করা হচ্ছে না, নাকি জেনারেল কাস্ট, একেবারে হিন্দু দেখলেই, হিন্দু পরিচয় যথেষ্ট, হিন্দু দেখলেই খুন করে দেওয়া হচ্ছে। তাই আমাদেরও কিন্তু ইউনাইটেড থাকতে হবে। যতই এই সমস্ত ইন্ডি জোটের নেতাদের তাদের পরিষ্কার এজেন্ডা, পরিষ্কার পরিকল্পনা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ তৈরি করা, এই বিভেদটা আমাদের তৈরি করতে দেওয়া যাবে না। নিশ্চিতভাবে যে কোনো দলকে আপনি ভোট দিতে পারেন, সেটা আপনার ডেমোক্রেটিক রাইটের মধ্যে পড়ে, কিন্তু আপনি কোনো একটা দলকে ভোট দেবেন এবং তারপর তারা আস্তে আস্তে আমার আপনার মধ্যে একটা বিভেদের প্রাচীর তৈরি করে দেবে। তারপরে যখন বাংলাদেশের মতো একটা ঘটনা ঘটবে তখন সেই ঘটনা থেকে কিন্তু কেউই রক্ষা পাবেন না। তার কারণ হচ্ছে আপনি হিন্দু হলেই যথেষ্ট। তখন আপনি তৃণমূল কংগ্রেসের সাপোর্টার নাকি কংগ্রেসের সাপোর্টার নাকি বিজেপির সাপোর্টার সেটা কিন্তু তখন কেউ দেখবে না। আসুন, আমি যে কথাগুলো বললাম এগুলো বুঝতে আরো আপনাদের সুবিধা হবে, একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাচ্ছি। সেই ভিডিওটা আপনারা শুনে দেখুন যে কথাগুলো আমি বললাম, এই জাতি নিয়ে হিন্দু সমাজকে ভাগ করে দেওয়ার যে একটা নির্লজ্জ প্রয়াস চালাচ্ছে ইন্ডি জোট তথা কংগ্রেস,
সেটা কতটা বিপজ্জনক হতে পারে আমাদের দেশে হিন্দুদের জন্য, আসুন এই ভিডিওটাই প্রমাণ করে দেবে। শুনুন, এই ভিডিওটা দেখুন একবার। जाति सर्वश्रेष्ठ है, मेरे जाति का वर्चस्व है, मेरी जाति का इतिहास है। भैया भैया बांग्लादेश में हिंदुओं को मारा जा रहा है, उनका घर जलाया जा रहा है, उनकी दुकानें जलाई जा रही है। किस जाति का? कौन सी जाति का? जाति पूछ के मारा जा रहा है, हिंदू पूछ के मारा जा रहा है। भाई जी, भाई राहुल गांधी तो झूठे हम लोगों को जाति में बांट रहे हैं। अगर वोट जाएंगे तो क्या होगा? भाई पीसफुल माइनॉरिटी दौड़ा दौड़ा के सलवार पहनाएगी और ऊपर से हलाला भी करेगी। ना भाई जी, हम हिंदुओं को एकजुट रहना पड़ेगा, नहीं तो धोखा हो जाएगा। मेरी जाति। দেখলেন বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর হয়তো আপনাদের অনেকেরই সংশয় দূর হবে কিভাবে আমাদের মধ্যে একটা ভাগ করার চেষ্টা করছে ইন্ডি জোট, এবং সেই ভাগ করতে তারা যদি সফল হয়ে যায় তাহলে এই হিন্দু সমাজ আমরা এমনিতেই একটু প্রোটেস্ট কম করি, আমরা এমনিতেই একটু এগিয়ে যাওয়ার দিকটা আমাদের কম থাকে, তার উপরে যদি আবার বিভক্ত হয়ে যায় তাহলে কিন্তু আরোই আমরা ছন্ন ছাড়া হয়ে যাব, একে অপরের বিপদে কিন্তু কেউ সাড়া দেবো না, যে কাজটা করার চেষ্টা চালাচ্ছে কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বরা। এবং পাশাপাশি আরো কয়েকটা কথা আপনাদের বলতে চাই, যে আমাদের ভালোটা যদি আমরা নিজেরা বুঝতে না পারি, তাহলে যদি ভাবেন যে আপনার ভালোটা কোনো রাজনৈতিক নেতা বুঝে দেবে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। দেখুন, একটা ছোট্ট ছবি দেখাচ্ছি। দেব, আমাদের সাংসদ, ঘাটালের সাংসদ, কি লিখছেন, ওরা খুবই শান্তিপ্রিয় মানুষ, চাই দ্রুত ভালোবাসায় বেঁধে থাকুক বাংলাদেশ। বুঝতে পারছেন, বাংলাদেশে হিন্দুদের একেবারেই ঝুলিয়ে দেওয়া হচ্ছে, মেরে কোথাও পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেখানে নাবালক পর্যন্ত ছাড় পাচ্ছে না। আপনাদের প্রথমেই দেখালাম একজন শিক্ষিতা মহিলাকে মুখ বন্ধ করে পিছমৌড়া করে একেবারে বেঁধে রাস্তায় ফেলে রাখা হয়েছে। আর দেব এই সমস্ত ঘটনা দেখে বলছে ওরা খুবই শান্তিপ্রিয় মানুষ এবং ভালোবাসায় বেঁধে থাকতে চায়। কেন বলেছেন জানেন? এই কথাটা বলার কারণ হচ্ছে, দেবের যা সিনেমা সেটা তো পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের খুব কমই লোক দেখে, বাংলাদেশের প্রচুর লোক আছে যারা দেবের এই সমস্ত ভুলভাল সিনেমাগুলো দেখেন। তাই তাদেরকে কিন্তু খুশি করার জন্য আদতে এর মধ্যেও নিজের সুযোগটাই খুঁজে নিয়েছেন, যাতে নিজের সুবিধা হয়, নিজের কিসে লাভ সেইটা হিসাব করে কিন্তু তিনি এই ধরনের মন্তব্য করেছেন। না হলে তার মন্তব্যে কোথাও উঠে আসতো যা হচ্ছে ওখানে সেটা ভালো নয়, আমরা এটাকে সমর্থন করি না, কোনো হিংসাকে আমরা সমর্থন করি না, এই মন্তব্য তার বক্তব্যে উঠে আসতো। কিন্তু দেখুন, তিনি বলছেন এত কিছু হিংসা দেখার পরেও বলছে যে এরা খুবই শান্তিপ্রিয় মানুষ। এই সমস্ত লোককে যদি পশ্চিমবঙ্গবাসী কোনোদিন শিক্ষা দিতে না পারি, আমি রাজনৈতিক শিক্ষার কথা বলছি, যদি না পারি তাহলে কোনো দিনই কিন্তু পশ্চিমবঙ্গবাসী মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই সমস্ত লোকজন যত দিন আমাদের রাজ্যে রমরমিয়ে মাথা তুলে রাজনীতি করবে, ততদিন পশ্চিমবঙ্গ হারতে থাকবে। আর যবে এদেরকে আমরা হারাতে পারবো, তারপরে জানবেন যে পশ্চিমবঙ্গের উত্থান শুরু হবে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ব্যাপারটি উল্লেখ করেছিলেন, আপনারা হয়তো জানেন। প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন এবং সেখানে নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন যে তিনি বলেছেন হিন্দুদের এবং অন্যান্য মাইনরিটি কমিউনিটিদের তাদের সেফটির দিকটা দেখা হয়, এটা কিন্তু নরেন্দ্র মোদী আবেদন জানিয়েছিলেন। কি বলবেন বন্ধুরা, এর পরেও কি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীর প্ররোচনায় পা দেবো? এত কিছুর পরেও কি আমরা শিক্ষা নেবো না? একেবারেই আই ওপেনিং যে সমস্ত তথ্যগুলো তারা একেবারেই ওপেনলি দাঁড়িয়ে বলছেন, এগুলো থেকেও কি আমরা বুঝবো না এদের আসল উদ্দেশ্য কি? প্রতিনিয়ত এদের রাজনৈতিক পদক্ষেপগুলো থেকে কি আমরা বুঝতে পারি না যে এরা আসলে কোন দিকে নিয়ে যেতে চাইছেন? যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি কিন্তু আমাদের মঙ্গল, আর যতই আমাদের বুঝতে দেরি হবে ততই কিন্তু আরো এক বাংলাদেশের পরিস্থিতি অপেক্ষা করে থাকবে আমাদের এই স্বাধীন পশ্চিমবঙ্গে। কি বলবেন? আপনাদের মন্তব্য লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।